আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে। আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে। তুমি আমার নয়নে নয়ন রেখো, আমার নয়নে নয়ন রেখো অন্তর মাঝে। আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে। হৃদয় দেবতা রয়েছ প্রাণে, মন যেন তাহা নিয়ত জানে। হৃদয় দেবতা রয়েছ প্রাণে, মন যেন তাহা নিয়ত জানে। পাপের চিন্তা মরে যেন দহি দুঃসহ লাজে। আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে। সব কলরবে সারা দিন মান, শুনি অনাদি সঙ্গীত গান। সবার সঙ্গে যেন অবিরত তোমার সঙ্গ রাজে। সব কলরবে সারা দিন মান, শুনি অনাদি সঙ্গীত গান। সবার সঙ্গে যেন অবিরত তোমার সঙ্গ রাজে। নিমেষে নিমেষে নয়নে বচনে, সকল কর্মে সকল মননে। নিমেষে নিমেষে নয়নে বচনে, সকল কর্মে সকল মননে। সকল হৃদয় তন্ত্রে যেন মঙ্গল বাজে। আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে। আবার মঠের সন্ন্যাসীদের, মঠ মিশনের সন্ন্যাসীদের যে জীবন, সেখানে ফিরে আসি। আমার বড় প্রিয় জিনিস, আপনাদেরও ভালো লাগবে শুনবে। মঠ মিশনের সন্ন্যাসীরা কীভাবে জীবন কাটান। এটা বলছেন, লিখছেন কে বা বলছেন স্বামী সুমেশ্বরানন্দ। উনিও মঠের সন্ন্যাসী। অবসর জীবনে স্বামী দেবানন্দ মহারাজ থাকতেন সাধু নিবাসে একতলায়। স্বামী ব্রহ্মানন্দজি দীক্ষিত পুরনো দিনের অনেক গল্প করতেন। শ্রীরামকৃষ্ণ মন্দিরের পাশে লন দেখিয়ে বলতেন, এখানে তখন চাষ হতো শাকসবজি, আর মন্দিরের সামনের মাঠে পুকুর ছিল আর অনেক কলা গাছ। এই বড় মন্দির তো তখন ছিল না, পুরনো মন্দির, ঠাকুরঘর বলাই ভালো। স্বামীজি ও গুরুভাইরা ওখানে বসে ধ্যান করতেন। মন্দির জীর্ণ হয়ে এসেছিল। সঞ্জীবন তখন ব্রহ্মচারী, পরে স্বামী অমরানন্দ তার সংস্কার করল পুরনো ইট টালি রেখে। মঠ অফিসের সামনে গরু থাকত। ডিসপেন্সারি ছিল প্রেমানন্দ মেমোরিয়ালের একতলায়। পাশে ছোট গেট ছিল মঠের মূল প্রবেশদ্বার। জিটি রোড তখন জঙ্গলে ভরা। রাস্তা থেকে মঠ পর্যন্ত গলির মতন রাস্তা, ভাঙাচোরা। এপাশে ওপাশে কয়েকটা ফাঁকা বাগান বাড়ি। চোর ডাকাতের ভয় ছিল। লাইব্রেরি ছিল বর্তমান মন্দিরের সামনের বাড়ির দোতলায়। দেবানন্দ মহারাজকে অনুরোধ করেছিলাম, এসব কথা লিখে রাখতে তো পারেন, প্রাচীন ইতিহাস যাতে থেকে যায়। তিনি বলেছিলেন, আমার তো লেখালেখির অভ্যাস নেই ভাই, তোমরাই লেখো। পরে প্রৌঢ় ভারত পত্রিকার বিশেষ সংখ্যা এ নিয়ে একটি সচিত্র দি আর্লি ডেজ অফ বেলুড় মঠ সম্বন্ধে প্রবন্ধ লিখি। এই সমস্যান্ত লিখেছিলেন।
মহারাজের সঙ্গে মঠে ঘুরে ঘুরে শুনতাম পুরনো দিনের কথা। পুরনো গেটের কাছ দিয়ে কাছে গিয়ে বলতেন, এই গেট টপকে স্বামীজি মঠে এসেছিলেন দ্বিতীয়বার আমেরিকা থেকে ফিরে। স্বামীজির মন্দিরের কাছে বেলগাছ দেখিয়ে বলেছিলেন এখানে স্বামীজি এসে বসতেন। ওই জায়গাটা এখন বেদি বাঁধানো। বেলুমঠে তিনি গঙ্গার ঘাটে বেলুমঠে 3টি গঙ্গার ঘাট। একটি শিশিমার মন্দিরের সামনে, খুব বড় ঘাট। দ্বিতীয়টি স্বামীজি যে বাড়িতে থাকতেন তার সামনে, আর তৃতীয়টি আছে শ্মশানের পাশে। প্রেসিডেন্ট মহারাজ যে বিল্ডিংয়ে থাকেন তার পেছনে অনেকটা ফাঁকা জায়গা, সেদিক দিয়ে যেতে হয় এই তৃতীয় ঘাটের জন্য। দ্বিতীয় ঘাটের কাছে এসে দেবানন্দ মহারাজ বলতেন কলকাতায় যেতে হলে বা কলকাতা থেকে ফিরতে এই ঘাটই ব্যবহার করতেন স্বামীজি। আজকাল যেমন বাড়ির মধ্যেই বাথরুম পায়খানা থাকে, স্বামীজির সময় তেমন ব্যবস্থা থাকতো না, বাড়ি থেকে আলাদা একটু দূরে তৈরি হতো। প্রেমানন্দ মেমোরিয়াল ও প্রেসিডেন্ট কটেজ দেখো, বলতেন দেবানন্দ মহারাজ। বাথরুম পায়খানা বাইরে, আর স্বামীজি যে বাড়িতে থাকতেন তার থেকে দূরে ছিল পায়খানা। স্নান অবশ্য গঙ্গা নদীতে। দেবানন্দ মহারাজ এইভাবে বেলমঠের পুরনো দিনের কথা বলে যেতেন। এখন তো কত সুবিধে, ভক্তদের জন্য গেস্ট ছাউনিও আছে। আমরা দেখেছি তখন স্বামীজির বিল্ডিংয়ের একতলায় উত্তর দিকের ঘরটায় ভক্তরা এসে থাকতেন। ওই ঘরের কাছে গিয়ে মহারাজ বললেন এখনও আগের মতোই আছে, মেঝেতে একটা বিবর্ণ পুরনো কার্পেট, কোনার দিকে কতগুলি বাদ্যযন্ত্র আর কতগুলি মাদুর, বিছানা ও বালিশ। জানো, এই ঘরে বসে স্বামীজি ও গুরুভাইরা গান গাইতেন। আমাদের সময়ও কত গান হতো। মহারাজকে বলেছিলেন মহারাজ আপনি কত ভাগ্যবান, রাজা মহারাজ, মহাপুরুষ মহারাজ প্রমুখকে দেখেছেন, আমরা সেই সৌভাগ্য থেকে বঞ্চিত হলাম। দেবানন্দজি হাঁটতে হাঁটতে দাঁড়িয়ে বললেন মহাপুরুষ মহারাজ কি বলতেন জানো? সাগ্রহে প্রশ্ন করি কি বলতেন? তোমার মতোই এক নবীন সাধু একবার মহাপুরুষ মহারাজের কাছে দুঃখ করে বলেছিল এই কথা। মহারাজ বলেছেন বলিস কি রে, আমরা ঠাকুরকে দেখে এখানে এসেছি, কিন্তু তোরা ঠাকুরকে দেখিসনি, শুধু আমাদের দেখেই এসেছিস। তোরা তো ব্লেসড, মানে আশীর্বাদ ধন্য, আর ভবিষ্যতে যারা আসবে তারা ঠাকুর বা আমাদের না দেখেই আসবে, তারা তো মোর ব্লেসড, না আরও বেশি আশীর্বাদ ধন্য। ওই যে ঠাকুর দক্ষিণেশ্বরের কুটিবাড়ির উপর দাঁড়িয়ে চিৎকার করে ডাকতেন ওরে তোরা কে কোথায় আছিস আয়, সেই ডাক আজও শোনা যায়। ওই ডাক শুনেই তো তোরা এসেছিস। ভবিষ্যতে অসংখ্য ছেলে আসবে, একদম খাঁটি কথা, সত্যি অসংখ্য ছেলেরা যাচ্ছে। আচ্ছা মহারাজ, আপনাদের ছোটোবেলা মানে ব্রহ্মজির অবস্থায় মঠের আর্থিক অবস্থার প্রাচুর্য ছিল না, আপনারা কোনো অভাব বোধ করতেন না? হাসলেন মহারাজ, অভাব কিসের, দুবেলা পেট ভরে খাওয়া তো পেতাম। অভাব বোধটা তো মনের ব্যাপার, তা আমাদের মন ভরে থাকতো বড় মহারাজের স্নেহে। তুমি তো জানো সেই ঘটনা, বুদ্ধগয়ার মঠে সাধুদের থাকার সুন্দর ব্যবস্থা দেখে মা প্রার্থনা জানিয়েছিলেন ঠাকুরের কাছে। সেই থেকেই তো আমাদের দিন বদলালো। মা বলতেন ঠাকুরের নাম নিয়ে যারা ঘর ছেড়েছে তাদের কখনো মোটা ভাত কাপড়ের অভাব হবে না। দেবানন্দ মহারাজ লাঠি হাতে একটু ঝুঁকে হাঁটতেন, কিছুক্ষণ হেঁটে একটু দাঁড়াতেন, বিশ্রাম নিয়ে আবার হাঁটা শুরু করতেন। জিজ্ঞেস করতাম মহারাজ, বৃদ্ধ বয়সে দুর্বল শরীর, রোগ ব্যাধি ইত্যাদির প্রকোপ কেমন মনে হয় আপনার? মহারাজ রামপ্রসাদী গান শোনাতেন, শিশু ছিলাম। মহারাজ রামপ্রসাদী গান শোনাতেন, শিশু ছিলাম, যুবক হয়েছি, বৃদ্ধ হব দুদিন পরে, ওরে আবার তেমন শিশু হব দেহের পরে জন্মান্তরে। তারপর হেসে বলতেন তুমি যুবক না বৃদ্ধ এটা কোনো কথা নয়, আসল কথা মনে আনন্দ আছে তো। দেবানন্দ মহারাজের মুখ দেখে মনে হতো না যে কোনো রোগ বা কষ্ট আছে। একই চেহারা দেখেছি সুখদেব মহারাজের, স্বামী জয়ানন্দ, অল্প বয়সেই মৃত্যু হয়েছিল। সেবা প্রতিষ্ঠানের হাসপাতালে ছিলেন শেষ দিকে, শরীরের কষ্ট ছিল দুরারোগ্য ব্যাধি। নার্স ডাক্তার জিজ্ঞেস করতেন কোনো কষ্ট হচ্ছে কি না, পেন কিলার নেবেন কি না। হাসি মুখেই তিনি বলতেন না আমি ভালোই আছি, কোনো কষ্ট নেই। চিকিৎসকরা জানতেন এই অসুখের শরীরে খুব ব্যথা হয়, কিন্তু সুখদেব মহারাজকে দেখে তা বোঝা যেত না। নার্সদের বলতেন আপনাদের খুব কষ্ট দিচ্ছি সেবার জন্য, না জানি আমি বাঁচব না, তবুও আপনারা তো চেষ্টা করছেন আমাকে বাঁচাতে। দেখুন এসব
মঠের সন্ন্যাসীদের কী সব চরিত্র দেখছেন, ওহ সত্যি কথা। আমি এরম সন্ন্যাসীদের কিছুদিন সঙ্গ করেছি, এরম সন্ন্যাসী।